গুড মর্নিং। সেদিনকে যে লেবুগুলো এনেছিলাম হসপিটালে, যে ডাক্তার দেখাতে গেছিলাম, তো সেগুলো দিয়ে আমি দু রকমের আচার তৈরি করেছি। একটা হচ্ছে এই যে গাজর লেবু, তারপর আমি মশলা টশলা দিয়ে একটা আচার তৈরি করেছি। আর একটা এই আচারটা, এটা হচ্ছে শুধু লেবু। ভিডিও করেছি, রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, এডিট করা হয়নি। এই আচারগুলো রোদে দিতে আসলাম। এখন বাজে সকাল 10টার মতো বাজতে যায়, 10টা বাজেনি, সকাল 10টার মতো বাজতে যায়। আর আজকে হচ্ছে মঙ্গলবার, ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল আমার, তো যেতে পারলাম না। কারণ কি, আমি আগের বারে যেটা দেখাতে গেছিলাম সেটার আমার দেখানো হয়নি, কারণ সেই ডাক্তার ওই দিনে বসেন না। তো আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে না, কাল থেকে আমার পা, মানে ডান পা, যেই ডান পা ফুলে রয়েছে সেই ডান পাটাতে হাঁটুতে ক্র্যাক হয়ে গেছে না কি হয়েছে আমি বুঝতে পারছি না। যখন পাটা আমি এভাবে ব্যান্ড করছি তখন না খটখট করে শব্দ হচ্ছে, আর আমি হাঁটতে পারছি না। আমি এই সিঁড়িতে উঠলাম অনেক কষ্ট করে, মানে সিঁড়ি থেকে নামতে পারছি না, মানে ছাদে ওঠা নামা করতে পারছি না, হুট করে বসতে পারছি না। কিভাবে লেগে গেল আমি জানি না। বলে না খটকা ব্যথা, হয়তো হুট করে লেগে গেছে, কিংবা অন্য কোনো কারণও হতে পারে। আমার যেটা নিয়ে ভুগছি সেটাও অন্য কিছু হতে পারে, জানি না আমি কি হয়েছে, তবে আমি হাঁটতে পারছি না। আর এই পা নিয়ে আমি ওইভাবে লাইন দিয়ে দু জায়গায় আমাকে দেখাতে হবে, তো ওইভাবে লাইন দিয়ে আমি দেখাতে পারবো না, দাঁড়াতে পারবো না। আর এখান থেকে অনেকটা দূর, আর আমার জুতোটাও যেহেতু ওই শক্ত জুতো, তো সেই জন্য আমি আজকে আর যাওয়ার সাহস করলাম না, কারণ প্রচণ্ড পায়ে ব্যথা লাগছে। বলে না, যখন যা হয় সব কিছু একসাথেই ঘটে। জানি না কি হচ্ছে, বাধা আসছে যে আমি ডাক্তার দেখাবো, সুস্থ হয়ে যাব, বাধা আসছে ভালো কাজে। প্রচণ্ড ব্যথা লাগছে হাঁটুতে, জানি না কি হয়েছে, প্রচণ্ড, মানে আমি হাঁটতে পর্যন্ত পারছি না। সেই জন্য আজকে দেখানো হলো না, আবার সেই মঙ্গলবার পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, জিজ্ঞাসা করছো কেমন আছো। ভালো এখন নেই, শরীর খুবই খারাপ, তো সেভাবে কাজকর্ম কিছু করতে পারছি না। ওই আছি, বেঁচে থাকার মতনই আছি। জানি না পরবর্তী দিনগুলোতে কি হবে। মন খারাপের সাথে সাথে শরীর খারাপও হয়ে গেছে। মন খারাপটা যদিও চলে যাবে, কিন্তু শরীর খারাপটা হঠাতে যেতে চায় না। একজন কমেন্ট করেছে যে কথা বলতে গেলে তুমি খুব হাঁপিয়ে যাও, বা হাঁটলে হাঁপিয়ে যাও। একদমই তাই গো, মানে আমি জানি না কেন আমি একটু কথা বললে হাঁপিয়ে যাই। এই দেখুন, আমি ধরে থাকতে পারছি না ক্যামেরা, আমার হাতে সমস্যা হয়ে গেছে এই জায়গাটাতে, এই লম্বা করে যন্ত্রণা হয়, তো একটুখানি কথা বললে হাঁপিয়ে যাই, সিঁড়ি থেকে ছাদে উঠলে হাঁপিয়ে যাই, কেন জানি না। আর অনেকে ভাবছো পাটা যেহেতু ফুলে আছে কিডনির সমস্যা হতে পারে, কিন্তু কি বলো তো, একটা কিডনির 13 রকম টেস্ট আমার করা হয়ে গেছে। একটা কিডনি যত রকমভাবে টেস্ট করা যায় করা হয়ে গেছে, কিচ্ছু বেরোয়নি। অনেক রকম টেস্ট করা হয়ে গেছে, শুধু ডপলারটা বাকি আছে। ডপলারটা ওটা অনেক টাকা খরচা, তো ওইটা সেই জন্য ওইটা আর করা হয়নি, ওটা করিনি। পরের বারে দিয়েছিল ডাক্তার, ওটা আর করিনি। বাদ বাকি সমস্ত টেস্ট আমার করা হয়ে গেছে, কিছুই ধরা পড়ছে না। শুধু ধরা পড়েছে বলতে থাইরয়েড ধরা পড়েছে, আর কোনো কিছু ধরা পড়েনি। কেন পা ফুলে আছে, একটা মিনিমাম 1.5 বছর হতে চললো পাটা এরকম ফুলে রয়েছে, কেন কি কারণ কিছুই জানি না। তো কোনো কিছুই ধরা পড়ছে না, কি করে বুঝবো। আজকে গিয়ে দেখানোর কথা ছিল, মনে হয় নার্ভের কোনো সমস্যা হয়ে গেছে ডান হাতে বা ডান পা, আমি বলতে পারছি না, দেখালে তবে তো বুঝতে পারবো, যেতেই পারলাম না। অনেকবার চেষ্টা করেছি জানো তো, এক্সারসাইজ করব একটু সন্ধ্যাবেলা করে বা সকালবেলা করে, কিন্তু যখনই আমি করি আমি লক্ষ্য করেছি আমার বুকে প্রচণ্ড পেন হয় সাথে সাথে, আর আরও হাঁপাই আমি, তো ওই মানে শরীরে দেয় না, পারি না, তো সেই কারণে করি না। এখন ভাবছি সন্ধ্যাবেলা করে একটু একটু করে শুরু করব। আমি পা নামাতে পারছি না, উঠে যদিও যাচ্ছি পাটা আমার নামছে না, এরকম হচ্ছে, আমার প্রচণ্ড লাগছে। ঠিক আছে, চলো ব্লগটা শুরু করলাম সকালবেলা। সারাদিন দেখি কি করি কি না করি, ব্লগটা দেখতে থাকো। নতুন থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা প্রথম থেকেই আমার প্রত্যেকটা পরিস্থিতিতে পাশে ছিলে, আর এই সময়ও আছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো
এখন দেখি কি করব, কিছু কাজ বাজ বিছানা টিছানা তুলি, শুরু করি। আমি 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 অনেক কষ্টে কাঠ হাতে পেয়েছি, অনেক কষ্টে। মনে হচ্ছে এর থেকে ঘরে বসে থাকা ভালো, ডাক্তার দেখানো আসার থেকে ঘরে বসে থাকা মনে হচ্ছে ভালো। তোমরা হয়তো আমাকে হসপিটালে দেখে একটু অবাকই হচ্ছ, ভাবছো যে একটু আগেই বললো যে আসবো না, আবার কি করে আসলো। আমিও সেটা ভেবেছিলাম সকালবেলা যে আসবো না, কিন্তু আমার শরীর এতটাই খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না। তো ভাবলাম যে আজকেই দেখিয়ে নিই, দেরি করা মানে আবার একটা সপ্তাহ দেরি করা। তো সেই কারণেই বেরিয়ে পড়েছি, আর বেলা অনেকটাই হয়ে গেছিলো। এবার ট্রেনে করে আসলে অনেকটা দেরি হয়ে যেত, সেই জন্য আমি একটু র্যাপিডো চেক করছিলাম যে দেখি কত কি নেয় না নেয়। তো দেখলাম যে অফার পেয়েছিলাম আমি আজকে 99 টাকার। তো সেই জন্যই ভাবলাম যে আমি তাড়াহুড়ো করে তাহলে ডাক্তারটা দেখিয়ে নিই। এমনি আমাদের এখানে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকাই ভিজিট নেয়, হসপিটালে যেহেতু কোনো টাকা লাগে না, 2 টাকা নেয়, সেই জন্য ভাবলাম যে অফারটা কাজে লাগিয়ে যে করে হোক আজকে আমাকে হসপিটালে পৌঁছাতেই হবে। আজকে মঙ্গলবারের ভিড়টা শুধু দেখো তোমরা। আমি যেদিনকে এসেছিলাম সেটা শনিবার ছিল, সেই কারণে ভিড়টা কম ছিল। আজকে প্রচুর ভিড়, অনেক কষ্টে দেখিয়ে বেরিয়েছি। কিভাবে যে আমি আজকে এসে পৌঁছেছি তোমরা হয়তো অবাক হচ্ছ। কিছুক্ষণ আগে আমি বললাম যে আমি আজকে দেখাতে যেতে পারবো না, তারপর কি মনে হলো, ভাবলাম যে আরও 1 সপ্তাহ ওয়েট করব, কারণ প্রচণ্ড সমস্যা হচ্ছে। ডাক্তার দেখানোটা খুব জরুরি ছিল আমার আজকে, ভাবলাম বেরিয়ে যাই। তো কী করবো, অনেকটাই বেলা হয়ে গেছে। র্যাপিডো করে আমি এসে পৌঁছালাম, মানে হাত কাছে তোমাদেরকে দেখালাম, শুধু মানে কি বলবো, জীবনটা হাতে নিয়ে বসেছিলাম চেপে ধরে। আর ওই দাদাটাকে বলেছি যে আপনি যত জোরে সম্ভব চালান, কারণ আমাকে 12টার মধ্যে পৌঁছাতেই হবে হসপিটালে, নয়তো পরে কার্ডও হবে না আর আমি দেখাতেও পারবো না। তো ওইভাবে আমি এসে পৌঁছিয়েছি, কারণ আবার 1 সপ্তাহ ওয়েট করা, আবার কবে আসবো না আসবো কি মনে হলে ভাবলাম দেখিয়ে নিই। মানে জীবন হাতে নিয়ে আমি এখানে এসে পৌঁছিয়েছি, তারপর ভেতরে ঢুকে তো এই কাণ্ড দেখলাম। আমি তো নার্ভের ডাক্তার এখানে কখনো দেখাইনি, মার সাথে যতবার এসেছি ভোরবেলা ফাঁকা ফাঁকা থাকতো, বেশিরভাগ আমি স্কিনের ডাক্তার দেখাতাম। জানি না ভগবান আমাকে আর কত স্ট্রং করতে চাইছেন, আর আমি জানি না। সত্যি কথা বলতে স্ট্রং আমি ছিলাম না কখনোই, পরিস্থিতি আমাকে স্ট্রং হতে বাধ্য করছে। এত পরিমাণে মাথা ঘুরছে আর হাতে কোনো জোর নেই, হাত পুরো কাঁপছে আমার, কি বলবো। যাই হোক, দেখানো হয়ে গেছে আপাতত, কিন্তু পায়ের জন্য দেখানো হয়নি, ওটা আবার অন্য ডাক্তার। মনে হয় না আমি আর আসতে পারবো বলে, খুব কষ্ট হচ্ছে। আর আসার মতো আমার সাথে কেউ নেই, আমাকে একাই আসতে হবে, তো মনে হয় না আর পারবো বলে। এখন ওষুধের লাইন,
বিশাল একটা লাইন পড়েছে, দেখাচ্ছি তোমাদের। ওই পার থেকে শুরু হয়েছে, ভিড়টা শুধু দেখো তোমরা, আর এই অবধি। এই যে এইটা হচ্ছে ওষুধের লাইন। তোমরা দেখতেই পেলে, অনেকেই জানো হয়তো, আবার অনেকেই জানো না। এখানে ডাক্তার দেখাতে গেলে আমাদেরকে কত লাইন দিয়ে কতটা কষ্ট করে ডাক্তার দেখাতে হয়। মানে কেউ তো ধাক্কাধাক্কি করে পড়েই যাচ্ছে, দেখতেই পেলে তোমরা ভিড়টা। গেটটা বন্ধ করে রাখছে, এবার যেই নাম ধরে ডাকাডাকি শুরু হচ্ছে তখনই ছুটে ছুটে গিয়ে মানে ওই ধাক্কাতে আর কি, না এদিকে যেতে পারবে না ওদিকে যেতে পারবে, এতটাই ভিড় হয়েছে। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে অবশেষে আমি বেরিয়েছি ডাক্তারখানা, মানে হসপিটাল থেকে বেরিয়েছি। আর রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেখানে লুচি পরোটাও ছিল, কিন্তু আমি লুচি পরোটা খাইনি। আমার দুপুরবেলা প্রচণ্ড ভাতের খিদে পাচ্ছিল। আর রাস্তার ধার থেকে যেহেতু আমি যাচ্ছিলাম, তো আর মাছের ঝোলের গন্ধ বেরোচ্ছিলো। অনেক দিন সেভাবে বাজার করি না, বাড়িতে সবজি মাছ মাংস কিছুই রান্না করি না। তো সেই জন্য না আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, জানো তো। গন্ধটা যখন নাকে আসলো, মানে মাছের ঝোলের, তখন আর নিজেকে আটকাতে পারলাম না আর কি। তো এখানেই রাস্তার ধারেই আমি বসে গেছি খেতে, দেখতেই পাচ্ছ একদমই রাস্তার ধারে এই হোটেলটা। এখানে কচুরি, তারপর পরোটা, ডিম সেদ্ধ সবই ছিল, কিন্তু আমি ভাত মাছ নিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমার ডাক্তার দেখাতে, সেই জন্য না আমার খুব ভাতের খিদে পেয়েছিল। তো সেই জন্য ভাত নিয়ে নিয়েছি, মানে মাছ ভাত নিয়েছি। এর মধ্যে সবজিও ছিল, ডাল ছিল, চিচিঙ্গের একটা সবজি ছিল, আলু ভাজা ছিল, আর লেবু ছিল, পাঁপড় ছিল, আর মাছ নিয়েছিলাম। একটাও খিদে পেয়েছিল আমার দুপুরবেলা, মানে এই খাবারটাই আমার কাছে অমৃতের সমান। তোমরা হয়তো আমার খাওয়া দেখেই বুঝতে পারছো আমার কতটা পরিমাণে খিদে পেয়েছিল। আর সত্যি কথা বলতে আমি খুব তৃপ্তি করেই খেয়েছি, আমার খাবার দাবারে কোনো ঘেন্না লাগে। আমি যখনই যে কোনো খাবারই আমার পাতে পাই বা আমার সামনে পাই আমার খাওয়ার জন্য, তো তার জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাই। তো খুব তৃপ্তি করে অনেক দিন পর একটু মাছ ভাত খেলাম। আর এখানে মাছ ভাতের দাম ছিল 60 টাকা। জানি না আমার কি হয়েছে কি না হয়েছে, কি কতদিন বাঁচবো, কি কিছু আশা আমার অপূর্ণ রয়ে যাবে, আমি কিছু জানি না। আমার শরীর দিন দিন ভীষণ পরিমাণে খারাপ হতে চলেছে। তো একটা কথা বলি, একজন কমেন্ট করেছো যে আমি খুব স্বার্থপর, আমি একা একা ঘুরে বেড়াই, আমি এখানে ওখানে যাই। আমি এতগুলো বছরে একা এক জায়গায় গেছি বলে তোমাদের বলবো না, তোমার মনে হয়েছে আমি খুব স্বার্থপর। আজকে আমার ফোনে ব্যালেন্সও ছিল না, জানো। আমি রিচার্জ করি না আমার ফোনে, 2 মাস হয়ে গেছে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। আমি এই যে বাইরে বেরোই, আমি যদি কোনো বিপদে পড়ি আমি কাউকে কল করে জানাতেও পারবো না। আমি কিন্তু টাকাগুলো দিয়ে, যেটুকু টাকা আমার কাছে ছিল বা থাকে, সেই টাকাগুলো দিয়ে আমি জয়কে রিচার্জ করে দিই, কারণ ও কাজে বেরোয় বা কাজের খবরাখবর নিতে হয় এদিক ওদিক। প্রত্যেক মাসে জয়কে রিচার্জ করে দিই। আমার ফোনে কিন্তু কোনো রিচার্জ থাকে না, আমি এই বাইরে বেরিয়েছি, কাউকে ফোনও করতে পারি না। আমার ওই ঘরে ওয়াইফাই যেটা থাকে ভিডিওর জন্য, যদিও ওটা আমি ইউজ করি, তো ওখান থেকেই আমি কাউকে হোয়াটসঅ্যাপে কল করি বা মেসেজ করি, আমি কাউকে কল করতে পারি না। তো এতটুকু করার পরেও যদি তোমরা বলো স্বার্থপর, তাহলে হয়তো আমি সত্যিই স্বার্থপর। তো কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরেছি, এখন বাজে হচ্ছে বিকেল 5টা পেরিয়ে গেছে, 5টা 5:10 মতো বাজতে যায়। তো এসেই মাত্র আমি আগে স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য এসেই মাত্র আগে স্নান করেছি, শ্যাম্পু করেছি। আজকে হসপিটালে গেলেই শ্যাম্পু করতে হয়, ওরকম মাথা মানে ঘাম নিয়ে থাকতে পারি না। স্নান করলাম, আর এখন আর কিছু খাবো না, ভাত খেয়ে এসেছি দেখলেই তো, পেটটা ভরা আছে, এখন আর একদমই কিছু খাবো না। জল খাবো অনেকটা, 1 বোতল জল মনে হয় খেয়ে ফেলবো। এসে আমি জল খাইনি, স্নান করে উঠে এই ফ্যানটা চালিয়ে শান্তিতে জল খাবো বলে জল খাইনি, জল খাবো। 2 দিন ধরে আমার মানে ওপর দিয়ে যা যাচ্ছে, যেহেতু আমি বেরোই না অত, আর তারপর এতটা যাতায়াত হচ্ছে ব্যথা পা নিয়ে, ট্রেনের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, যেন শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। ঘুমোতে তো পারছি না, তার মধ্যে যে কষ্টটা হচ্ছে আরও শরীর খারাপ লাগছে। তারপর আসার সময় প্রচণ্ড ঝামেলা ট্রেনের মধ্যে। আমি বেশিরভাগ সময় লেডিসেই উঠি, আমি অন্য জায়গায় উঠি না, ঝামেলার কারণে আমার ভালো লাগে না, তো আমি লেডিসেই উঠি। আজকে ট্রেনটা এসে গেছে, তাড়াহুড়ো করে আমি উঠে পড়েছি। এবার হয়েছে কি, সিটে জায়গা ছিল একজনের, বসেছিলাম বেশ কিছুক্ষণ। ক্যানিং ট্রেন যে, আমি ওটা বুঝতে পারিনি। তো দেখি পরপর ভিড় হচ্ছে, ভিড় হতে হতে ঠিক আছে অ্যাডজাস্ট করতে হবে, তো চুপচাপ বসে আছি। একটা বয়স্ক লোক উঠলো, এত অসভ্যতামও করছে উঠে, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর আমার সামনে দাঁড়িয়েছিল, লম্বা হয়ে মানে দাঁড়িয়ে পড়েছে আমার সামনে পুরো, বুঝতেই পারছো তোমরা। আমি এবার বসে একদম কোণে চেপে গেছি, মানে লোকটা বয়স্ক লোক, এরম মানে আমার মুখের মধ্যে চলে আসছে ইচ্ছে করে। ভিড় আছে জানি, তবুও নিজের প্রেশারটা তো নিজেকে রাখতে হবে, পেছনের প্রেশারটা।
সেটা না করে পুরো আমার গায়ের মধ্যে মানে মুখের মধ্যে ঢুকে আসছে আর কি। কী বলবো, আর অসভ্যতামও করছে, বুঝতে পারছি। বলেছি, বলার পরে কি ভেবেছে বলো তো কিছু ছেলেরা না লোকরা, যে যা করব মেয়েরা সহ্য করবে। তো বলার পরে আবার উল্টে আমার সাথে ঝামেলা করছে। সেখানে একটা হলো, মানে বাজেভাবে ব্যবহার করছে, উল্টোপাল্টাভাবে। আমি তখন এত ভিড়, আমি এক হাতে ধরে আছি, আমি ক্যামেরাটা বার করতে পারি না, তোমাদেরকে দেখাতাম আমি মুখটা। তার ঘরেও তো মা আছে, বোন আছে, মেয়ে আছে, কেউ না কেউ আছে। এরকম ব্যবহার মানুষ ট্রেনের মধ্যে লোকের সাথে। আর আমি যখনই যাই কিছু না কিছু ঝামেলা একটা হবেই হবে, সহ্য করতে পারি না যেহেতু। অনেক মেয়েরা চুপচাপ সহ্য করে নেয়, সহ্য করতে পারি না, তো ঝামেলাটা ওই জন্যই হয়। যাই হোক, এখন আর যাচ্ছি না। এখন আপাতত বেশ কিছু দিনের ওষুধ দিয়েছে, ওষুধগুলো এখন আমি কিনিনি, নিইনি। এখন কিছুদিন পরে ওষুধগুলো নেব আমি। দেখিয়ে আসলাম, ওষুধগুলো লেখা থাকলে যখন খুশি নিতে পারবো। হাত ব্যথা হয়ে যাচ্ছে। চলো এখন আমি একটু শুই, তারপর দেখি বিকেলবেলা। আজকে তো এখন আর রান্নাবান্না কিছু করবো না, খেয়ে এসেছি, তো দেখা যাক বিকেলবেলা কী করি। মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে।